নমস্কার। অতীত বর্তমান ভবিষ্যতের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন সময় আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএ বিভিন্নভাবে ভারতের রাজনীতিকে এবং ভারতের গণতন্ত্রকে প্রভাবিত করার চেষ্টা করেছে এবং বিভিন্ন রকম কার্যকলাপ করেছে। তারই উপরই আজকের এই ভিডিও, এবং এটি দুভাগে এই ভিডিওটি করা হবে। আজকে এটির প্রথম ভাগ। চলুন শুরু করি। ভারতের ইতিহাসে এমন কিছু অধ্যায় আছে যেগুলো নিয়ে আজও প্রশ্ন রয়ে গেছে। সেগুলোর একটি হলো, সিআইএ কি কখনো ভারতের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে? শুনতে কিন্তু অবিশ্বাস্য লাগলেও শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ারের সময় আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের ক্ষমতার লড়াইয়ের মাঝে ভারতও হয়ে উঠেছিল এক গুরুত্বপূর্ণ কৌশলগত ক্ষেত্র। যেমন কাশ্মীরের 1950-এর দশকে সেই রহস্য কি হয়েছিল সেই সময়। 1950-এর দশকে কাশ্মীর নিয়ে যে বড় বিতর্ক তৈরি হয়, তৎকালীন কাশ্মীর নেতা শেখ আবদুল্লাহকে ঘিরে অভিযোগ ওঠে তিনি নাকি কাশ্মীরকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে চাইছিলেন। শেখ আবদুল্লাহ ছিলেন ফারুক আবদুল্লাহর পিতা এবং ওমর আবদুল্লাহর পিতামহ। শেখ আবদুল্লাহ ছিলেন ন্যাশনাল কনফারেন্স বা এনসি দলের প্রতিষ্ঠাতা এবং জম্মু ও কাশ্মীরের প্রথম নির্বাচনী মুখ্যমন্ত্রী। ফারুক রাজনীতিতে তার পিতাকে অনুসরণ করেছিলেন এবং ওমর আবদুল্লাহ সেই পারিবারিক ঐতিহ্যকে আগেই নিয়ে গেছিলেন। 1947 সালে ভারত ভাগের সময় জম্মু ও কাশ্মীরের মহারাজা হরি সিং ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন। এর ফলে শুরু হয় প্রথম ভারত পাকিস্তানের যুদ্ধ, যেটা চলে 1947 থেকে 1948 পর্যন্ত। 1950-এর শুরু, বিশেষ মর্যাদা ও রাজনীতি। ভারত কাশ্মীরকে বিশেষ স্বায়ত্তশাসন দেয়, যা পরে সংবিধানে আর্টিকেল 370-তে অন্তর্ভুক্ত করা হয়। এই সময় কাশ্মীরের সবচেয়ে শক্তিশালী নেতা ছিলেন শেখ আবদুল্লাহ। এই সময় কাশ্মীর ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার পরেও শেখ আবদুল্লাহ কাশ্মীরের জন্য বেশি স্বাধীনতা বা স্বশাসন চাইতেন। 1953 সাল বড় রাজনৈতিক মোড় আসে কাশ্মীরের রাজনৈতিক মহলে। এই সালে হঠাৎ করেই ঘটে যায় একটি অনেক বড় ঘটনা। শেখ আবদুল্লাহকে ক্ষমতা থেকে সরিয়ে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি নাকি কাশ্মীরকে স্বাধীন করার চেষ্টা করছেন। তার জায়গায় ক্ষমতায় বসানো হলো বক্সি গুলাম মোহাম্মদকে। তাহলে কেন তাকে সরানো হলো? এখানেই হচ্ছে গিয়ে সব থেকে বড় চমক। ভারতের কেন্দ্রীয় সরকার সন্দেহ করেছিল শেখ আবদুল্লাহ হয়তো ভারতের বিরুদ্ধে যেতে পারে। দাবি ছিল বিদেশি শক্তি, বিশেষ করে সিআইএ এবং পার্শ্ববর্তী দেশ বা পাকিস্তানে বিভিন্ন রকম বিচ্ছিন্নতাবাদী শক্তিদের নিয়ে এই পরিস্থিতিকে প্রভাবিত করা হচ্ছিল। শীতল যুদ্ধ ও গুপ্তচর বৃত্তি। কোল্ড ওয়ারের সময় আমেরিকার প্রধান লক্ষ্য ছিল ভারতকে নিজের পক্ষে আনা, কারণ তখন ভারত ঝুঁকছিল ধীরে ধীরে সোভিয়েত ইউনিয়নের দিকে। এই সময় সিআইএ ভারতে তাদের গোয়েন্দা নেটওয়ার্ক বাড়ানোর চেষ্টা করে। রাজনীতি, সেনাবাহিনী, এমনকি অর্থনীতির দিকেও কিন্তু নজর রাখে সেই সময় আমেরিকা। 1960-এর দশকে সাবভার্সনের অভিযোগ ওঠে। এই সাবভার্সনের অভিযোগটা কি? 1967 সালে একটি বিস্ফোরক দাবি সামনে আসে। এক সোভিয়েত ডিফেক্টর অভিযোগ করেন সিআইএ নাকি ভারতের ভেতরে গভীরভাবে ঢুকে পড়েছে। সেনাবাহিনী ও সরকারের কিছু অংশকেও প্রভাবিত করতে সক্ষম হয়েছে সিআইএ, এমনকি উত্তর পূর্বে বা নর্থ ইস্টের নাগা বিদ্রোহীদেরও সহায়তা করছিল সিআইএ। এছাড়া কৃষিক্ষেত্রেও নাশকতার অভিযোগ উঠছে সিআইএর বিরুদ্ধে। গোপন সহযোগিতা এক ও ভিন্ন দিক। মজার ব্যাপার হলো, সব সম্পর্ক যে খারাপ ছিল তা কিন্তু নয়। 1949 সালে ভারতীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সঙ্গে কাজ করেছিল চীনের উপর নজরদারি চালাতে, আর 1950-এর দশকে তিব্বতের বিদ্রোহীদের সমর্থন দিতেও সাহায্য করা হয়েছিল সিআইএকে ভারতের তরফ থেকে। অর্থাৎ একদিকে যেমন ছিল সন্দেহ, অন্যদিকে তেমন ছিল সহযোগিতা। U-2 স্পাই প্লেন, ভারতের মাটিতে সিআইএ। সবচেয়ে বড় চমকপ্রদ তথ্যগুলোর একটি হলো উড়িষ্যায় চারবাটিয়ায় সিআইএর একটি গোপন ঘাঁটি ছিল। এখান থেকেই লকহিড U-2 স্পাইস প্লেন উড়ত চীনের উদ্দেশ্যে, যা চীন এবং সোভিয়েত অঞ্চলের ওপর নজরদারি চালাতো। এটি প্রমাণ করে সিআইএ শুধু দূর থেকে নয়, ভারতের ভেতর থেকেও কাজ করেছে। নির্বাচন ও নজরদারি। সিআইএর কিছু ডকুমেন্টে দেখা যায়
যেগুলো প্রকাশিত, ভারতের নির্বাচন এবং রাজনৈতিক পরিবর্তন সবই তারা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করত এবং তার মধ্যে ক্ষেত্রবিশেষে কিন্তু হস্তক্ষেপও করত। বিশেষ করে যখন কংগ্রেস দুর্বল হতো তখন সেটাকে প্রতিবাদ ভোট হিসাবে উল্লেখ করা হতো। তাহলে কি সিআইএ সত্যি ভারতে সরকার পরিবর্তন করতে চেয়েছিল? সত্য হলো অনেক অভিযোগ আছে, অনেক রহস্যও আছে, কিন্তু সরাসরি কোনো সফল রেজিম চেঞ্জের প্রমাণ কিন্তু আজও পাওয়া যায়নি। তবে এই কথাও ঠিক, বিভিন্ন ধরনের যেসব তথ্য পাওয়া যাচ্ছে বিভিন্ন সোর্স থেকে, সেই অনুযায়ী সিআইএ কিন্তু বহুবার ভারতের মধ্যে রেজিম চেঞ্জ বা ভারতের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিল এবং ক্ষেত্রবিশেষে কিন্তু সফলও হয়েছিল। তবে কথা নিশ্চিত, ভারত ছিল বিশ্ব রাজনীতির এক বড় খেলার অংশ, যেখানে ছায়াযুদ্ধ চলত নিঃশব্দে। 1955 সালের একটি রহস্যময় বিমান দুর্ঘটনা বা বিমান বিস্ফোরণ, যা আজও আন্তর্জাতিক রাজনীতির এক অন্ধকার অধ্যায় হিসাবে দেখা হয়। বিমানটি কি ছিল? এটি ছিল লকহিড L749A কনস্টেলেশন। লকহিড একটি ইউএসএ বিমান নির্মাণ সংস্থা। এই বিমানটির নাম ছিল কাশ্মীরি প্রিন্সেস। এর সংস্থা ছিল এয়ার ইন্ডিয়া, অর্থাৎ এই বিমানটি কেনা হয়েছিল আমেরিকা থেকে, যেটি ব্যবহার করত এয়ার ইন্ডিয়া। এটি ছিল একটি চার্টার্ড ফ্লাইট প্লেন, চীনের প্রতিনিধিদের বহন করার জন্য ব্যবহৃত হচ্ছিল। কোথায় যাচ্ছিল এই প্লেনটি? এই বিমানটি যাচ্ছিল ইন্দোনেশিয়ার বান্ডুং শহরে, যেখানে অনুষ্ঠিত হচ্ছিল ঐতিহাসিক বান্ডুং কনফারেন্স। এই সম্মেলনে এশিয়া ও আফ্রিকার নতুন স্বাধীন দেশগুলো একত্রিত হচ্ছিল। ঠান্ডা যুদ্ধের সময় এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক মঞ্চ। এই কাশ্মীরি প্রিন্সেস চার্টার্ড ফ্লাইটটি ধ্বংসের মূলে ধারণা করা হয় এই হামলার লক্ষ্য ছিল চীনের প্রধানমন্ত্রী জৌ এন লাইকে হত্যা করা। কিন্তু শেষ মুহূর্তে তিনি বিমানে ওঠেননি, ফলে তিনি প্রাণে বেঁচে যান। বিমানের একটি টাইম বোমা বসানো হয়েছিল। ফ্লাইট চলাকালীন দক্ষিণ চীন সাগরে আকাশে বিস্ফোরণ ঘটে এবং বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনা স্থান হচ্ছে গিয়ে সাউথ চায়না সি। মোট 19 জনের মধ্যে 16 জন নিহত হয়, মাত্র 3 জন ক্রু সদস্য বেঁচে যান। এটি ছিল একটি ভয়াবহ বিমান নাশকতা। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। বোমাটি বিমানে রাখা হয়েছিল হংকংয়ে। এক গ্রাউন্ড স্টাফের মাধ্যমে এটি বসানো হয়েছিল বলে সন্দেহ। কারা দায়ী? চীনের অভিযোগ, চীন দাবি করে এই হামলার পেছনে ছিল কুওমিংট্যাং তাইওয়ান সমর্থিত একটি গোষ্ঠী, কারণ তারা চেয়েছিল জৌ এন লাইকে হত্যা করতে। সিআইএ হয়তো এই পরিকল্পনা সম্পর্কে জানতো বা পরোক্ষভাবে জড়িত ছিল, কারণ তখন আমেরিকা ও চীনের সম্পর্ক ছিল অত্যন্ত খারাপ। এই ঘটনার পর ভারত আর চীনের সম্পর্কতে কালো ছায়া নেমে আসে এবং চীনকে বিশ্বাস করানোর চেষ্টা হয় যে এই নাশকতার মধ্যে কোথাও না কোথাও ভারতের হাত আছে। সেই সময় ভারতের গোয়েন্দা সংস্থা ছিল সিবিআই। তখনও ভারতের বা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের জন্ম হয়নি। এই বিমানটি ভারতীয় হওয়ায় ভারত এই তদন্তে অংশগ্রহণ করে। ভারতবর্ষ এই রহস্যটি উন্মোচন করে এবং এই ঘটনায় আন্তর্জাতিক স্তরে ভারতের গুরুত্ব অনেক বাড়িয়ে দেয়। পরবর্তীকালে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠিন করে তোলা হয়। কেন এই ঘটনা এত গুরুত্বপূর্ণ? এটি ছিল প্রথম দিকের আন্তর্জাতিক বিমান নাশকতার একটি। কোল্ড ওয়ারের গোপন যুদ্ধের ইঙ্গিত দেয় এই বিমান দুর্ঘটনাটি এবং এশিয়ায় রাজনীতিতে এই বিমান দুর্ঘটনা অনেক বড় প্রভাব ফেলে। তবে গুরুত্বপূর্ণ বিষয়, সিআইএ সরাসরি জড়িত থাকার কিন্তু কোনো প্রমাণ তথ্য কিছু পাওয়া যায়নি। বেশিরভাগই সন্দেহ, তত্ত্ব এবং রাজনৈতিক দাবি। আবার এটাও কিন্তু ঠিক যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স উঠে এসছে, তাতে কিন্তু সিআইএর উপর চায়না থেকে শুরু করে ভারতও কিন্তু বিভিন্নভাবে আঙুল তুলেছিল, আর সেটি প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে উঠেছিল। ভারতের ভূমিকা, একটি ফ্লাইট, একটি গোপন বোমা আর এক বিশ্বনেতাকে টার্গেট করে তৈরি হয়েছিল ইতিহাসের অন্যতম রহস্য। কাশ্মীর প্রিন্সেস আজও প্রশ্ন তোলে, এটি কি শুধুই একটি নাশকতা নাকি কোল্ড ওয়ারের ছায়াযুদ্ধের অংশ? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।